শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে ট্রেন। তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। হামে আরও ৮ শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদের আনা হচ্ছে টিকার আওতায়। বিপুল প্রাণহানি সরকার ও অধিদপ্তরের জন্য লজ্জার। এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। লঘুচাপের প্রভাবে ঢাকা সহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। উজানের ঢলে ফের বিপাকে হাওরের চাষি। কোথাও কোথাও জলাবদ্ধতায় দুর্ভোগ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়নে নেয়। ড্রেন রাস্তায় খাটো পানি, এটি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। শাহজালাল বিমানবন্দরে খোলা আকাশের নিচে হাজার কোটি টাকার পণ্য রোদ বৃষ্টিতে হচ্ছে নষ্ট। প্রতিকার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ব্যবসায়ীরা। বৃষ্টি আসছে 2 ঘন্টায়, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। মাল ডেলিভারি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় রাখার কোনো স্থিতি নাই। নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ 12 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি। সর্বোচ্চ চিকিৎসা সেবার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচে সংবর্ধনা দিল চীন। কাল ট্রাম্প শি ঐতিহাসিক বৈঠক। আলোচনায় থাকতে পারে ইরান ইস্যু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্মাণ হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এজন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, এই ব্যারেজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্যে প্রাণ ফেরাবে। ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। 60-এর দশক থেকে ফরিদপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরির পর সেই দাবি আরও জোরালো হয়, যার প্রেক্ষিতে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ। ক্ষমতায় আসার 3 মাসের মাথায় সেই অঙ্গীকার পূরণে যুগান্তকারী প্রকল্প অনুমোদন করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে হতে যাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনার সাতবাড়িয়ার মধ্যে। এতে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের 24টি জেলা। একই সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল কানেক্টিভিটি বাড়বে উত্তরাঞ্চলের। চলতি বছর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হলেও ব্যারেজ নির্মাণ শেষ হবে 2033 সালে। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হয় ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনার কিছু নেই। বৃষ্টির পানি, বন্যার পানি সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলা জায়গা আছে, সেখানে এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট।
তবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। এছাড়া এদিন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 শিশুর। এর মধ্যে সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্না। সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই স্বজনদের। আমার মেয়ের কথা সামনে মনে করলেই কান্দ নেই। আমি বাবা মানুষের মৃত্যু, আমার মেয়ের কথা আমি সামনে আনতেই পারি। আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি করে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তারে সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকে তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাজপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাজপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি দেনাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে। সিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকে আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো। আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সঠিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হাম ও উপসর্গে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, সময়মতো টিকা না নেয়ার পাশাপাশি মা শিশুর অপুষ্টিতেও বেড়েছে প্রাণহানি। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা কার্যক্রমে গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্চের মধ্যভাগ থেকে হামের প্রকোপ শুরু হয় দেশে। রাজশাহী অঞ্চলে 8 শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেন সবাই। এ পর্যন্ত মোট প্রাণহানি 432। যদিও প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে। 2020 সালের ডিসেম্বরের পর দীর্ঘ 5.5 বছর টিকাদান কর্মসূচি ছিল না, যেখানে 4 বছর পর পর এটি পরিচালনার কথা। বিগত 2 সরকারের টিকা সংগ্রহ, টিকাদান এবং ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ব্যর্থতায় দেখা দিয়েছে সংকট।
23 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000 শিশু, কিন্তু টার্গেটের তুলনায় অনেক বেশি শিশুকে আনা গেছে টিকাদানের আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর বক্তব্য, পরিস্থিতি এখনও অপরিবর্তিত। হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুপুরে হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। তাতে মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন সংকট নেই। সার্বিকভাবে মৃত্যুটা মোটামুটি একটা ফ্ল্যাট অবস্থায় আছে। হ্যাঁ, মানে সংক্রমণটা আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আমরা ডিক্লাইন দেখব এই সংক্রমণে। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। অসুস্থ শিশুদের বেশিরভাগের বয়স 5 বছরের নিচে। 9 মাস থেকে হামে টিকা দেওয়া হয়, কিন্তু এবার 6 মাসের শিশু হামে আক্রান্ত হচ্ছে, যার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এটা আমাদেরকে একটু গভীরভাবে দেখতে হবে। ম্যাটারনাল ম্যালনিউট্রিশন একটা বড় কারণ আপনার মিজলস হওয়ার জন্য। আর একটা এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। One program in 2024 and in 2025 they failed to continue the vitamin A program to the babies for 2 times, the first quarter and the last quarter. We have started from our stock and we are collecting more stock to continue the vitamin A program. হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দিনভর ভ্যাপসা গরমের পর ভারী বৃষ্টি রাজধানীতে। বিকেলে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম কমে আসায় স্বস্তি প্রকাশ করে রাজধানীবাসী। তবে হঠাৎ এমন বৃষ্টিতে বেকায়দায় পড়েন অফিস ফেরত মানুষ। ছাতা ছাড়াই ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার সকালেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির কথা জানায় তারা। বৃষ্টি আসলে উপভোগ করতেছি, ভালো লাগতেছে, এই জন্যই বৃষ্টিতে ভিজতে পারলাম। সকালবেলা থেকে প্রচুর গরম, তো এর মাঝে বৃষ্টি হওয়াটা অনেকটা যেমন সবার জন্য ভালো, অনেকের জন্যই এটা ক্ষতিকর হয়ে গেছে। ভার্সিটি থেকে আসতেছিলাম তো পুরো ভিজে গেছি গাড়ির ভিতরেও। সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও থেমে থেমে। এরই মধ্যে পাহাড়ি ঢলে ময়মনসিংহের একটি এলাকা প্লাবিত হবার খবর মিলেছে। আগামী কয়েকদিনেও উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা চোখ রাঙাচ্ছে উত্তরের তিস্তা অববাহিকা আর নেত্রকোনা, সিলেটের নিম্নাঞ্চলের মানুষকে। কারো পাহাড় থেকে প্রচণ্ড বেগে নামছে ঢলের পানি। প্লাবিত হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা এলাকা। ভোরাঘাট নদীর পানি দ্রুত বেড়ে প্লাবিত হতে শুরু করেছে আশেপাশের এলাকা। ভেঙেছে গ্রামীণ সড়ক। কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি। ফলন নষ্টের শঙ্কায় তারা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় খাটো পানি, এদিকে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতাল পাড়া, আদর্শ পৌর বাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা। চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। তলিয়ে যায় বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে।
এই হলো পরিস্থিতি। ড্রেন পরিষ্কার না করার কারণে ড্রেন ভর্তি হওয়ার কারণে পানি দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এদিকে প্রত্যেক বছরই এরকম জলবদ্ধতা হয়। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে বহিরাগত এক যুবক। আর এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে। আশুলিয়া থানায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে অপরাধীকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হেল্প হেল্প বলে চিৎকার আসে, তখন আমরা তৎক্ষণাৎ আমি বাইরে থেকে নেমে দৌড়ায় আসি। এই জায়গাতে দৌড়ায় আসার পরে তখন এই জঙ্গল থেকে ওই ভিকটিম যে মেয়েটি বের হয় দ্রুত, তাকে খুবই আতঙ্কিত এবং বিধ্বস্ত অবস্থায় আমি দেখি। তখন পাশের ওই জঙ্গল থেকে এভাবেই ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 47 ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। ঘটনা মঙ্গলবার রাত 11টার দিকে। ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলুতুন্নেসা হল সংলগ্ন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজলুতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি চালায় ধর্ষণ চেষ্টা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। ঘটনার পরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাতেই সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। নিজ ক্যাম্পাসে এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। কেউ কেউ আবার বহিরাগত গমন আর নিরাপত্তায় প্রশাসনের অদূরদর্শিতাকে দায়ী করছেন। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত সেভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। ক্যাম্পাসের জন্য এরকম বহিরাগতদের দ্বারা আমাদের ছাত্রীরা এরকম ধর্ষণ চেষ্টা হবে, এটা খুবই দুঃখজনক। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সেই সাথে নিরাপত্তা জোরদার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান প্রভিসি। থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন। ওই এলাকা সহ আরো অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে ঝুঁকি আছে সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অপরাধীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। অফিসার ইনচার্জ আশুলিয়া থানা সহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করেছি। এই মামলাটি তদন্তাধীন আছে এবং আমাদের কয়েকটি টিম এই আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই অপরাধী ধরতে মাঠে নেমেছে প্রশাসন। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি টিম তাকে গ্রেফতারে কাজ করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের দাবি এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণ। আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবাইকে সারিয়ে তুলতে দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা সেবা। সমবেত মানুষের যে স্থান কিছুক্ষণ আগেও ছিল কোলাহলপূর্ণ, হঠাৎ বিস্ফোরণের পর নিশ্চুপ লণ্ডভণ্ড চারপাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের কর্মচারীরা জানায়, ক্যান্টিনে মধ্যভোজ সারছিলেন তারা। ঠিক সেই সময়ে এই বিস্ফোরণ। মুহূর্তে আগুনে ঝলসে যায় 12 জন। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে অনেকেই ঝাঁপ দেন পাশের একটি সুইমিং পুলে। 12:30টার দিকে শুনছি খাওয়া দাওয়া চলতেছে এখন লাঞ্চের। ওখানে সময় শুনছি পাশে পাওয়ার প্ল্যান্টে গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে, 10-12 জন। 4 জন দগ্ধ আর 9 জনের মতো ভালো আছে। এটি চিকিৎসা করলে ভালো হইব, কিন্তু 4 জন টিকার বড় কঠিন। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। আমরা ধারণা করতেছি চুলা বন্ধ পুরোপুরি করা হয় নাই, বাট আগুন নিভে গেছিল, গ্যাস অন ছিল।
যে কারণে গ্যাস বের হয়ে রান্নাঘর এবং ডাইনিং রুম ভর্তি হয়ে ছিল। পরবর্তী বিষয়ে তারা আরো যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখব। গত 1 মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 350 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে। এসব দুর্ঘটনা তদন্তের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে তা দেখতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে এক সেমিনারে তিনি বলেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে টাকা হাতিয়ে নিয়েছিল। বর্তমানে বিভিন্ন কার্ডের মাধ্যমে কৃষকদের প্রকৃত সুবিধা নিশ্চিত হচ্ছে না। সরকার যদি দ্রুত কৃষকের বসতভিটা ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে তাদের লাল কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দেন পাটোয়ারি। এ সময় তিনি ইউনিয়ন ভিত্তিক গুদামঘর চালু এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। আগামীর যে বাজেটটা আসতেছে সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে, তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার আমদানি পণ্য। শেড না থাকায় খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালামাল। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। আর এজন্য এককভাবে দায় নিচ্ছে না কার্গো ভিলেজের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রতিকারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তোহেন। এভাবে টানা বৃষ্টিতে ভিজে একাকার হওয়ার এই দৃশ্য হযরত শাহজালাল বিমানবন্দরের। আমদানি পণ্য রাখার একমাত্র কার্গো ভিলেজ ও তার সামনে থাকা শেডটি ভয়াবহ আগুনে পুড়ে যায় গেল বছর 18 অক্টোবর। সে থেকে প্রায় 7 মাস পার হতে চললেও বিকল্প কোনো শেড তৈরি করা হয়নি। বিদেশ থেকে আসা প্রতিদিন গড়ে 600 টন পণ্য রাখা হচ্ছে খোলা আকাশের নিচেই। কুরিয়ার গেটের ভিতরে আগে মাল রাখার মধ্যে একটা স্কুপ ছিল, এখন সেইটা নাই। মাল ডেলিভারি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় রাখবো রাখার কোনো নাই। হঠাৎ করে বৃষ্টি নামলে এই যে দেখেন না এইভাবে মালগুলো রাখা হয়েছে, এই যে ভিজে যাচ্ছে। বৃষ্টি আসছে 2 ঘন্টায়, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে, মানুষ হাঁটতে পারে নাই, সব এই জায়গায় আসা জাম করে রাখছে। প্রায় ম্যাক্সিমাম মালই ভিজে যাচ্ছে, আপনি 80% মাল ভিজে যাচ্ছে এরকম। অক্টোবর 18 তারিখ আগুনে পড়ছে, আর এরপরে তো এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, প্রোডাক্ট ভিজতেছে, বৃষ্টি হচ্ছে, প্রোডাক্ট ভিজতেছে, প্রোডাক্ট ড্যামেজ হচ্ছে। ভিজলে পারে অনেক ওয়েট হয়ে যায়, আমাদের তো সে টাকা দেয় না। প্রায় প্রতিদিন হানা দিচ্ছে বৃষ্টি। তাৎক্ষণিক কিছু কিছু পণ্য ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা হলেও বেশিরভাগ পণ্য ভিজে একাকার। ইলেকট্রনিক্স সামগ্রী, শিল্প কারখানার যন্ত্রাংশ, ওষুধের কাঁচামাল সহ বিভিন্ন সংবেদনশীল পণ্য ভিজে একাকার। নিজ উদ্যোগে শুকানোর ব্যবস্থা করতে গিয়েও হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। ভিজার কারণে অনেক সময় ফেব্রিক্সে আলাদা একটা দাগ পড়ে যায়, যেটা হয়তো ওয়াশ করার পরও, যেটা এগুলো তো আপনার বিদেশি কোম্পানির মাল তো ইউজ করা যায় না। যখন আমরা বিমানে যাচ্ছি, বিমান বলতেছে আপনারা সিভিল এভিয়েশনের কাছে যান, জমি হচ্ছে সিভিল এভিয়েশনের। যখন আমরা সিভিল এভিয়েশনের কাছে যাচ্ছি, সিভিল এভিয়েশন বলতেছে আপনাদের দায়িত্ব হচ্ছে বিমানের সাথে কথা বলা। আমরা যখন কাস্টমসে যাচ্ছি, কাস্টমস বলতেছে আমাদের দায়িত্ব শুধুমাত্র শুল্ক আহরণ করা, আর এছাড়া কোনো দায়িত্ব নাই। সো প্রত্যেকের উপর দায়িত্বটা চাপাই দিচ্ছে। তো সাধারণ আমদানিকারক হিসাবে আমরা তখন কোথায় যাব? সকল ব্যবসায়ীরা এটা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, কারণ আমাদের হাতে কিছু করার নেই। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে যতবার চেষ্টা করেছি, শুধু সিভিল এভিয়েশন এবং সরকার পক্ষ কাস্টমস শুধু মিটিংয়ের পর মিটিং চলে যাচ্ছে। 1,58,000 বর্গফুট আয়তনের স্থায়ী আমদানি কার্গো টার্মিনাল পুড়ে যাওয়ার পর 2 মাস আগে মাত্র 40,000 বর্গফুট এলাকায় কার্গো রাখার ব্যবস্থা করেছে সিভিল এভিয়েশন। প্রতিদিন যে পরিমাণ পণ্য জমা হচ্ছে সে পরিমাণ পণ্য খালাস হচ্ছে না, ফলে খোলা আকাশের নিচে পণ্যের জট দিন দিন বাড়ছে।
যথেষ্ট উদ্বেগজনক এবং রপ্তানির ক্ষতি হচ্ছে। সামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় উচিত খুব দ্রুত পদক্ষেপ নেওয়া, যদি না হয় সাময়িকভাবে হলেও একটা শেড তৈরি করা। কার্গো ভিলেজের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, কিন্তু ব্যবসায়ীদের এই দুর্ভোগের দায় এককভাবে নিতে রাজি নয় সংস্থাটি। যে পরিমাণ কার্গো আসতেছে 600 টন, সবগুলো ট্রিপল দিয়ে ঢাকা, এটা তো সম্ভব না। চেষ্টা করতেছে, এককভাবে বিমানকে দায়ী করবেন এরকম হবে না, সবার সমন্বিত প্রচেষ্টা এতে কাজ হবে। ভুক্তভোগী এই ব্যবসায়ীরা প্রকাশ্যে তাদের এই দুর্ভোগের কথা বলতেও ভয় পাচ্ছেন, কারণ যেই কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো সমাধান খুঁজে পান না, সেই কর্তৃপক্ষ যারা ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে এই অভিযোগগুলো তুলে ধরে তাদেরকে পরবর্তীতে খুঁজে খুঁজে নানা রকম হয়রানি করে বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিলে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। রিটকারী সিনিয়র আইনজীবী মঞ্জুর মোর্শেদ জানান, বুয়েটের প্রফেসর কামরুল হাসানের রিপোর্ট অনুসারে মোবাইল টাওয়ারে বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয় তা নির্ণয় করে প্রজেক্টের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী জানান, 2012 সালে গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে রিট পিটিশন দায়েরের পরও বিভিন্ন সময় শুনানিতে বিটিআরসি বিষয়টির বিরোধিতা করে। তারপরও আদালতের হস্তক্ষেপে গাইডলাইন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে গাইডলাইনের বিভিন্ন শর্তসমূহ সংশোধনের নির্দেশনা দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 2 ডিসেম্বর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরুর 1 ঘন্টার মধ্যেই রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য নির্ধারিত টিকিট প্রায় শেষ হয়ে গেছে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা 2টায় শুরু হয় পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট। আজ যারা টিকিট কেটেছেন তারা 23 মে ট্রেন যাত্রা করবেন। ঈদের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, এবার 23 মে ঢাকা থেকে 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে রেলের পশ্চিমাঞ্চলে যাবে 20টি ট্রেন। এসব ট্রেনের জন্য নির্ধারিত আসন রয়েছে 15,266টি। রেলের পূর্বাঞ্চলে 23 মে ঢাকা থেকে চলাচল করবে 23টি ট্রেন। এসব ট্রেনের জন্য 15,974টি টিকিট বরাদ্দ রয়েছে। একইভাবে 14, 15, 16, 17 মে যথাক্রমে টিকিট বিক্রি হবে। 24, 25, 26 ও 27 তারিখের টিকিট। ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। কোরবানির গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ঢাকায় 62 থেকে 67 টাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া সংরক্ষণে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ওয়েট ব্লু চামড়া রফতানির বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। চামড়া পাচার রোধে সতর্ক থাকতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিইটিপি সেটিরও সংস্কার করব। ছোট যেগুলি প্রতিষ্ঠান আছে ইটিপি দিয়ে ফেসিলিটেট করব, আর্থিকভাবে ফেসিলিটেট করব এবং সিইটিপির মধ্যে তাদের কিভাবে অ্যাকোমোডেট করব, এই সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের মা মরহুমা জেবুন্নেসার দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদাসর রাজধানীর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 6 মে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জেবুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। 2025 সালের 15 নভেম্বর অসুস্থ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকতা পেশায় দীর্ঘকাল অতিবাহিত করেন তিনি। 9 বছর পর চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার বেইজিংয়ে পৌঁছেছেন তিনি। বিমান অবতরণের পর লাল গালিচা বিছিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেজ এন্ড্রুজ থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। সফরের দ্বিতীয় দিন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প শি। পরবর্তীতে দুই নেতা রাষ্ট্রীয় ভোজে অংশ নেয়ার কথা রয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি ও কূটনীতিকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান, তবে তেহরানের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে। মঙ্গলবার চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির জবাবে এই মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজেরানি। আলোচনার পরিবেশের জন্য আমরা ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছি। আমাদের মূল লক্ষ্য শান্তি। শহীদ নেতার আদর্শ অনুযায়ী আমরা 3টি নীতিতে কূটনীতি পরিচালনা করি: মর্যাদা, প্রজ্ঞা ও যুক্তিবোধ। প্রায় 3 মাস সূর্য ডুববে না যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি শহরে। দেশটির সবচেয়ে উত্তরের শহর উটকিয়াকভিকে টানা 84 দিন মিলবে না রাতের দেখা। গেল শনিবার মাঝরাতে শেষবারের মতো সূর্যাস্ত হয় শহরটিতে। ঘণ্টাখানেক পরই রাত 2:57 আবারও সূর্য ওঠে। এরপর থেকেই সেখানে শুরু হয় টানা মিডনাইট সান এর ঘটনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসে প্রকাশিত টাইম ল্যাপস ভিডিওতে দেখা যায় এই দৃশ্য। তারা জানিয়েছে আগামী 2 আগস্টের আগ পর্যন্ত আর সূর্যাস্ত হবে না শহরটিতে। সংস্থাটি বলছে পৃথিবীর অক্ষ হেলে থাকার কারণে বছরের একটি সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে আলাস্কার উত্তরাঞ্চলে দিনের দৈর্ঘ্য দ্রুত বাড়তে থাকে এবং কিছু এলাকায় দেখা যায় অবিরাম সূর্যালোক। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।